আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে অনশন সত্যাগ্রহ আন্দোলনের দ্বারা আমরা দেখেছি দেশে দেশে বিভিন্ন দেশ সারা পৃথিবীতে গান্ধীজির কাছে অনশন ছিল একটা কারেক্টিভ মেজার, একটা শুধরে নেবার অস্ত্র। নিজের জন্য, দলের জন্য, সরকারের জন্য, সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে বারবার ব্যবহার করেছেন এই অস্ত্র। দেশ বিদেশের যে বিপ্লবী তারাও বহুবার, আইরিশ বিপ্লবী থেকে দক্ষিণ আফ্রিকার বহু লোক বহুবার এই অনশনের অস্ত্র ব্যবহার করেছেন। ভগৎ সিং, রাজগুরু, সুখদেব জেলে অনশন শুরু করেছিলেন রাজবন্দীদের সাধারণ দাবি দাওয়াগুলো নিয়ে। ব্রিটিশরা শেষমেশ কিছু দাবি মেনে নিলেন, কিন্তু সেদিনের অনশনে যতীন দাস 63 দিন অনশনের পরে মারা গিয়েছিলেন। তার মৃতদেহ লাহোর জেল থেকে নিয়ে আসেন সুভাষচন্দ্র বোস। রবি ঠাকুর গান লেখেন, সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ, দূর করো মহারুদ্র, যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র, মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ। ভাষাভিত্তিক রাজ্য গঠন, ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবিতে তেলেগুভাষী স্বাধীনতা সংগ্রামী শ্রীরামুলু অনশন করেছিলেন 58 দিন এবং তিনি মারা যান। সরকার মৃত্যুর পরে দাবি মেনে অন্ধ্রপ্রদেশ তৈরি করেছিল। ইরম চানু শর্মিলা মণিপুরে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতার আইন আফস্পার বিরুদ্ধে অনশন করেছিলেন। আন্না হাজারে 2011-তে টানা 12 দিন অনশন করেছিলেন জনলোকপাল বিলের দাবিতে। আলাপ আলোচনার পরে সরকার দাবি মানেন, অনশন তুলে নেন আন্না হাজারে। কিন্তু আজ না, সরকার ঠিক করেই নিয়েছেন কোনো কথা বলবেন না, কোনো আলোচনা না করেই অনশন আন্দোলনকেই ভাঙার পথে নামলেন সরকার। সাত সকালে এসে জানানো হলো ডাক্তারদের টিম এসেছেন যারা সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করবেন। ওদিকে বিশাল পুলিশ বাহিনী হাজির, তারা নাকি সংসদ অধিবেশন উপলক্ষে সুরক্ষা ড্রিল করার জন্য এসেছেন। এক রুটিন মাফিক ব্যাপার। দেখা গেল ডাক্তার নয়, সাদা পোশাকে পুলিশ এসেছিল সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যেতে। সাদা বেডশিট দিয়ে ঢেকে একটা বেডশিটে ওনাকে তুলে নিয়ে যাওয়া হলো। উপস্থিত পুলিশ বাহিনী বাকিদের সামলালেন। কেন এই লুকোচুরি? কি দাবি ছিল? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সবাই জানে এই দাবি একেবারেই প্রতীক। সবাই জানেন যে একজন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেই এই প্রশ্নপত্র লিক হওয়া বন্ধ হবে না। এটা জড়িয়ে আছে আমাদের এডুকেশন সিস্টেমের সঙ্গে। এটা যারা দাবি করেছেন তারাও জানেন, সরকারও জানেন। তাহলে এই অনশন কেন, এই আন্দোলন কেন? কারণ আন্দোলনকারীরা চান সরকার এই বিষয়ে নজর দিন, আলোচনায় বসুন, একটা রোড ম্যাপ তৈরি হোক। এই তো সরকার সেটা করতেই পারতেন। অনশন আন্দোলনে এরকমটা বহুবার হয়েছে। 2011-তে আন্না হাজারের অনশন তো জোর করে তুলে দেয়নি সরকার, আলোচনা হয়েছে, সরকার দাবি মেনে নিয়েছেন। কিন্তু আজকের মোদিজির সরকার মনে করেন আলাপ আলোচনায় রাজি হয়ে যাওয়ার মানে দুর্বলতা দেখানো। তাই এক সবল সরকারের মতন তারা অনশনকে জোর জবরদস্তি তুলে দিয়ে সমস্যার সমাধান করতে চাইলেন। ফল কি দাঁড়ালো? দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। এখন যন্তর মন্তর জুড়ে স্লোগান, মোদি হটাও। হ্যাঁ, সারা দেশ দেখছে এক সরকার সংসদ বসার আগে দেশ জুড়ে সাংসদ কেনার অভিযান চালিয়েছেন, খানিকটা সফল হয়েছেন। সেই সরকার আজ রাজধানীতে ব্রুট পাওয়ার, পুলিশ, লাঠি, টিয়ার গ্যাস দিয়ে এক শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙার চেষ্টা করছেন। মাত্র 1010-12 জমায়েত দিয়ে এক আন্দোলন শুরু হয়েছিল। মঞ্চে সোনাম ওয়াংচুক অনশন করছিলেন, তলায় নেহা বোরা, ওই আমিন, দানিশ, মনীষ, ঐশী এরা সমেত বেশ কিছু বাম ছাত্র নেতা নেত্রীরা অনশনে বসেছিলেন। সোনাম ওয়াংচুককে ঘিরে সংবাদ মাধ্যমে কিছু প্রচার ছিল। খুব সাধারণভাবে সরকার একটা টিম পাঠিয়ে আলোচনা শুরু করতেই পারত, কিন্তু এর আগেও আমরা দেখেছি সরকার আলোচনা করাতে বিশ্বাসই করে না, সরকার ডায়ালগে বিশ্বাস করে না। সেই সিএ এনআরসি আন্দোলনের সময় আমরা দেখেছি কেউ আসেননি আলোচনা করতে। কৃষক আন্দোলনের সময় 1 বছর ধরে লাগাতার অবস্থানের পরেও আলোচনা করে সমস্যার সমাধান তারা চাননি। মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে কদিন আগে এলাকাতে
ওই কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্প নিয়ে স্থানীয় মানুষরা দীর্ঘ সময় ধরে আন্দোলন চালাচ্ছিল। অমিত ভাটনাগরের নেতৃত্বে গত 15 দিন ধরে অনশন বিক্ষোভ থামানো হলো জোর করে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করে। অমিত ভাটনাগরকে গ্রেপ্তার করা হলো। মানে সরকার আলোচনার কোনো রাস্তা খোলা রাখতে চান না। সিএ এনআরসির সময় আমরা শুনেছিলাম গলি মারো চালু, যারা অনশন করছে, যারা অবস্থান করছে, তারা সবাই দেশদ্রোহী, এরকম একটা প্রচার হচ্ছে। কিরম অবস্থা! গণতন্ত্র সরকারের বিরোধিতা করলেই দেশের বিরোধিতা হয়ে যাচ্ছে। তাদের কাছে আলোচনার নামটা এক ধরনের দুর্বলতা প্রদর্শন বলেই মনে হয়। অন্যদিকে এই সরকারের প্রধান বিশ্বের সমস্ত জায়গাতে গিয়ে বলছেন যুদ্ধ করে লাভ নেই, যুদ্ধতে সমাধান হবে না, আলোচনার টেবিলে আসুন। অথচ আজ আমরা রাজধানীতে যা দেখলাম তা এক অঘোষিত যুদ্ধ। সোনম ওয়াংচুককে অনশন ভাঙানোর জন্য যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যাওয়ার পরে সেখানে সংবাদ মাধ্যম গেছেন যোগেন্দ্র যাদব, শাবানা আজমি, প্রকাশ রাজ, বিভিন্ন দলের সাংসদরা, আপ নেতা, তৃণমূল নেত্রী থেকে মহাকাশচারী বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস, বিভিন্ন কলেজের অধ্যাপকেরা গেছেন, শিক্ষাবিদরা হাজির হতে থাকলেন। গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল সংসদ অভিযান হবেই। রাত 12টাতে যন্তর মন্তরের জনসমুদ্র দেখেছি আমরা। হ্যাঁ, মেজাজটা বোঝা গেল সকাল 7টা-8টার সময়। কেবল যন্তর মন্তরের ব্যারিকেড মঞ্চে হাজির হলেন, মধ্যেই ওই ব্যারিকেডের মধ্যে হাজির হয়ে গেলেন 1040-50-এর ভিড়। আর সরকারের পরিকল্পনা ছিল ওদেরকে ওই ব্যারিকেডের মধ্যে আটকে রাখার, অর্থাৎ যন্তর মন্তরের মধ্যে যারা গেছেন তারা সেখানেই আটকে থাকবেন। তাদের ধারণাই ছিল না যে বিভিন্ন জায়গা থেকে ট্রেনে আর বাসে করে ছাত্র যুবকেরা সকালবেলায় আসছেন। হ্যাঁ, দিল্লিতে, উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে ছাত্র যুবকদের এক বিরাট অংশ ট্রেনে বাসে করে বিচ্ছিন্নভাবে রাজধানীতে ঢুকতে শুরু করলেন। আর তখনই রণাঙ্গনটা ছড়িয়ে পড়লো, এধারে লাঠিচার্জ, ওধারে জমায়েত, ওধারে টিয়ার গ্যাস, তো এধারে জমায়েত। সংসদ ভবনে যেন তারা না আসতে পারে তার জন্য 6টা স্তরের ব্যারিকেড, আর শেষে সংসদ ভবনের নিজেদের সুরক্ষা ব্যারিকেড তো আছে। কি দেখলাম আমরা? সংসদ ভবনের সামনে কালো পোশাক পরা এলিট গার্ডের দল দৌড়চ্ছেন দরজা বন্ধ করার জন্য। অত্যাধুনিক অস্ত্র, AK-47, AK-57 এর মতো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশরা। কাদেরকে গুলি করবেন তারা? আমরা ছবি দেখলাম সংবাদ মাধ্যমে। কাদেরকে গুলি করবেন তারা? এই ছাত্র যুবকদের। সংসদ ভবনের 100 মিটার 150 মিটারের দূরে বৃষ্টির মতো টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। রাজধানীর প্রতিটা রাস্তায় ছাত্র যুবকেরা হাঁটছেন, হাতে তেরঙ্গা ঝান্ডা, হাতে সংবিধান, না স্লোগান ধর্মেন্দ্র প্রধান ইস্তফা হতে সীমাবদ্ধ নেই, নরেন্দ্র মোদীর ইস্তফা চাইছে তারা। গোটা রাজধানী দখল করেছে ছাত্র যুবরা, অকুপাই দিল্লি। আমরা শুনেছিলাম সংসদের বদল, সংসদের আলোচনা, সংসদের রীতিনীতি রাস্তা থেকে শুরু হয়। যদি তাই হয় তাহলে বলবো সেই বদলের চাহিদার এক ছবি আজ সারা দিন দিল্লির রাস্তায় আমরা দেখলাম। কি পুরনো দিল্লি, কি লুটিয়েন্স দিল্লি, কি প্রধানমন্ত্রী সাধের নতুন সংসদ ভবনের রাস্তায় পিল পিল করছে আরশোলারা। 2011-তে আন্না আন্দোলনের সময় আমরা দেখেছিলাম রাজনৈতিক উদ্যোগ, সংবাদ মাধ্যমের সক্রিয়তা। এবারে দেখা গেল এক স্বতঃস্ফূর্ততা, সংবাদ মাধ্যমের এক বিরাট শক্তি, এবং বিরোধী দল তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বিরোধী রাজনৈতিক দলের প্রত্যেকে কুর্নিশ জানিয়েছেন এই লড়াইকে। কংগ্রেস সভাপতি রাজ্যসভায় বলেছেন সরকারকে এখনই আলোচনা শুরু করতে। সমাজবাদী দল থেকে বামপন্থী দল, তৃণমূলের মহুয়া মিত্রকে আমরা দেখলাম মঞ্চ থেকে ছাত্রদের সঙ্গে থাকতে। হ্যাঁ, আজ দিল্লি পুলিশের কর্তারা জল কামান, টিয়ার গ্যাস, লাঠি আর বন্দুক দিয়ে ঘিরে রাখতে গিয়েছিলেন ওই ছাত্রছাত্রী, যুবক যুবতীদের। দেখা গেল দিনের শেষে তারা কার্যত অসহায় হয়ে অবরুদ্ধ অবস্থায় বসে আছে। হ্যাঁ, বহু জায়গায় লাঠি চলেছে, রক্তাক্ত হয়েছে প্রতিবাদীরা। আজকের প্রতিবাদ শেষে তারা বাড়ি ফিরে যাবে, কিন্তু প্রতিটা লাঠির ঘা, প্রতিটা টিয়ার গ্যাসের জ্বালায় চোখ থেকে ঝরে পড়া জল, তার হিসেব নিকেশ করা শুরু হলো সবে। যারা ভাবছেন আজই শেষ, তাদের বলবো আজ রাজধানীতে যা হলো তা এক সূচনা। কাকতালীয় ভাবেই যে মুহূর্তে ছাত্র প্রতিবাদীরা ব্যারিকেড ভেঙে সংসদের 100 মিটারের মধ্যে পৌঁছে গেছেন, সেই মুহূর্তে সংসদের পেছনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী বেরিয়ে গেলেন। মনে পড়ে যাবেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের কথা। তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন, বলতে গিয়েছিলেন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে তারা ইন্দিরা গান্ধীকে চান না। নেতৃত্বে ছিলেন সেই সময় জেএনইউর সভাপতি সীতারাম ইয়েচুরি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাড়ির বাইরে এসে দাঁড়ালেন, ইয়েচুরি পুরো ডেপুটেশনটা পাঠ করলেন, পরে ইন্দিরা গান্ধী ওই পদ থেকে পদত্যাগ করেছিলেন। হ্যাঁ, এটাই হলো এক গণতান্ত্রিক আচরণ। দেশের নেতা
সরকারের প্রধান যদি মনে করেন দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক মানুষদের সঙ্গে আলোচনায় যাব না, তাদের কথা শুনবই না, কেবল মাঝে মাঝে মন কি বাত শুনিয়েই যাব, তাহলে এই ওয়ান ওয়ে কমিউনিকেশন ঠিক এই অবস্থাকে ডেকে নিয়ে আসবে বারবার। 2014 থেকে এটা তৃতীয়বার আমরা দেখলাম। প্রথমবার সিএ এনআরসির সময় আমরা দেখেছিলাম দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ। সেবারে আচমকাই করোনা এসে সেই আন্দোলনকে মাঝপথে স্থিমিত করে দিয়েছিল। মানুষের মৃত্যু মিছিলে নাগরিকত্ব নিয়ে ভাবার সময় ছিল না। এরপরে আমরা একই জিনিস দেখেছিলাম কৃষি বিল পাশ করানোর পরে, না আলোচনা করে নয়। প্রধানমন্ত্রীর মনে হয়েছিল নির্বাচনে অঙ্ক মিলবে না, তিনি একতরফাই ফেরত নিয়েছিলেন কৃষি বিল, কৃষি আইন তখন পাশ করানো হয়ে গেছে। এবারে তৃতীয়বার, কিন্তু এবারে সম্ভবত এক অন্য ছবি দেখতে চলেছি আমরা। এবারে যা শুরু হলো দেশের রাজধানী থেকে তা ছড়িয়ে পড়বে রাজ্যে রাজ্যে। উত্তর ভারতে এমনিতেই এক ব্যাপক জনবিক্ষোভ দেখা যাচ্ছে। আজকের এই আন্দোলন তাকে উস্কানি দেবে। হ্যাঁ, বিজেপি এ দল ও দল সে দল ভেঙে অনেক সাংসদ জুটিয়ে যা ইচ্ছে খুশি বিল পাস করাতেই পারে, কিন্তু রাস্তার বাস্তবতা অন্য কথা বলছে। ভারতের জেনজি, বেকার যুবক যুবতী, দেশের আম আদমি, আরশোলারা অন্য কথা বলছে। আজ রাজ্য রাজধানীতে সেই অধ্যায়ের সূচনা দেখলাম আমরা সাক্ষী থাকলাম এক জনবিক্ষোভের যা গত 50-60 বছরে ভারতের মানুষ দেখেনি। এভাবে সংসদ অভিযান আমরা দেখিনি কখনো। হ্যাঁ, ইতিহাসে এমনিভাবেই সাম্রাজ্য ভাঙে, গড়ে। যারা ক্ষমতার সিংহাসনকে তাদের একান্ত নিজের সম্পত্তি বলে বারবার ভুল করেন, ইতিহাস তাদের শিখিয়ে দেয় দল নয়, জোট নয়, সংসদ নয়, প্রধানমন্ত্রী নয়, দেশের ইতিহাস রচনা করে সাধারণ মানুষ, নগরে, বন্দরে, খেতে, খামারে যারা কাজ করে, তারাই আসল ক্ষমতার স্রোত। এই মুহূর্তে মানুষের সত্যি কথা বলার আগল খুলে গেছে, ভয় ভেঙেছে। সাবানা আজমি আজ ওই যন্তর মন্তরে ফয়েজ আহমদ ফয়েজের লেখা কবিতা পাঠ করলেন, बोल कि लब आजाद है तेरे। আমি তার অনুবাদ করেছিলাম, শুনুন সেই কবিতা। बोल कि लब आजाद है तेरे, বলে ফেল তুই তোর যা ইচ্ছে, শব্দরা এখন সবাই স্বাধীন। আবার তোর জীবের আগল ভেঙে ফেল, তোর শরীর থাকুক একান্তই তোর, বলে ফেল তুই তোর যা ইচ্ছে, শব্দরা এখন সবাই স্বাধীন। আবার দেখ, কামারশালা থেকে অনায়াসে ছিটকে আসছে স্ফুলিঙ্গ, লোহা এখন রক্ত লাল, সব তালা খুলছে, সব শেকল ভাঙছে, সে খবর ছড়াচ্ছে। বলে ফেল তুই তোর যা ইচ্ছে, শব্দরা এখন সবাই স্বাধীন। আবার যেটুকু সময় বাকি পড়ে আছে তাই যথেষ্ট, বলে ফেল তোর জীবে যা যা আসছে, জীব আর শরীর থেমে যাবার আগেই বলে ফেল, কারণ তোর বলা সেই সত্যিটাই থেকে যাবে। বলে ফেল তুই তোর যা ইচ্ছে, শব্দরা এখন সবাই স্বাধীন। আবার হ্যাঁ, এক অন্য স্বাধীনতার লড়াই শুরু হলো। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। कि ये हमारे बच्चे जो हैं ये कल के हिंदुस्तान के मालिक होंगे, वो अपने हक के लिए मांग रहे हैं। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, 90 বছর বয়সী ইন্ডিয়া জোটের নেতা তিনি বক্তব্য রাখছিলেন। আপনারা যে বক্তব্য দিয়ে শুরু করলেন এই ভিডিও দেখা, সেই বক্তব্য উমর আব্দুল্লাহ রাখছিলেন, এবং জম্মু এন্ড কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং তিনি কিন্তু ন্যাশনাল কনফারেন্স পার্টির নেতা হিসেবে এসেছিলেন ককরোচ জনতা পার্টি আন্দোলনে। এবং তার বলিষ্ঠ বক্তব্য যে দেশের যুব সমাজের বক্তব্য, সেটা সরকারকে শুনতেই হবে, সেটা ইগনোর করার কোনো জায়গা নেই। এবং আমি তাই জন্যই আন্দোলনের পাশে দাঁড়াতে এসেছি। তার সঙ্গে একদম সরাসরি উমর আব্দুল্লাহ এবং ফারুক আব্দুল্লাহ দুজনেই এসেছিলেন, এবং ফারুক আব্দুল্লাহ জম্মু এন্ড কাশ্মীরের যে প্ল্যাকার্ড সেটাকে নিয়ে এসেছিলেন। কিন্তু তার পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হয় তখন তিনি কিন্তু সরাসরি বলেন যে এই আন্দোলনের পাশেই দাঁড়াতে এসেছি। এবং তার সঙ্গে আপনারা দেখুন যে বিরোধী সাংসদরা, বিরোধী নেতারা আজকে কিভাবে একদম সরাসরি দাঁড়িয়েছিলেন। দেশের যুব সমাজ যখন একটা পথ দেখাচ্ছে, বিরোধীরা সেই পথে হাঁটতে চেষ্টা করেছিলেন, এবং সেখান থেকেই ডিম্পল যাদব একদম সংসদে বসার জায়গায় তিনি রাস্তায় নেমেছিলেন এবং ককরোচ জনতা পার্টি আন্দোলনে গিয়েছিলেন। এবার সেটাকে কেউ বলবে কিনা যে সমাজবাদী পার্টির দ্বারা ফান্ডেড একটা আন্দোলন, সেটা আমরা জানি না। কিন্তু ডিম্পল যাদবকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে তিনি বেরিয়ে আসেন এবং
বেরিয়ে এসে বলেন যে ছাত্রদের যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে, যেভাবে আটকাতে চাইছে, সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। ডিম্পল যাদব কি বলছেন শুনুন, তারপর আসছি বিভিন্ন মানুষের বক্তব্য শোনাবো। बहुत ही दुर्भाग्यपूर्ण दिन रहा है, लेकिन एक तरीके से जो हौसला युवाओं ने दिखाया, जो हौसला छात्रों ने दिखाया, और जिस तरह से वो पीसफुली ये मार्च करना चाहते थे और संसद तक आना चाहते थे, पीसफुल थे, किसी के हाथ में कुछ नहीं था, लेकिन भारतीय जनता पार्टी की पुलिस ने लाठियां बजाई, आंसू गोले फेंके हैं, लाठियां बजाई और यहाँ तक कि बिट्टियों के कपड़े तक फाड़ दिए हैं। लाइक दे वर ह्यूमिलेटेड, द गर्ल्स वर ह्यूमिलेटेड। और मैं समझती हूँ कि ये निर्दयी सरकार है, ये क्यों नहीं अपने मिनिस्टर को हटा सकती है? अगर इतनी बड़ी धांधली हुई है परीक्षाओं को लेके, तो आखिरकार ये सरकार क्यों नहीं जिम्मेदारी लेने को तैयार है? बात तो सिर्फ इतनी थी, बच्चे यही चाहते थे कि सरकार जिम्मेदारी ले, और अभी भी हमारी यही मांग है कि सरकार जो गलती सरकार से हुई है इसकी जिम्मेदारी ले, और जो मिनिस्टर है उनको हटाएं एजुकेशन। আপনারা শুনলেন ডিম্পল ইয়াদবের বক্তব্য এবং তার সঙ্গে সঞ্জয় সিং থেকে মনীষ সিসোদিয়া, তারা সবাই একদম এই আন্দোলনে উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছিল কিছু সময়ের জন্য। তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, যে এই রেণুকা চৌধুরী, আপনারা জানেন রেণুকা চৌধুরী সাংসদ হিসেবে অত্যন্ত বলিষ্ঠ বক্তব্য রাখেন। রেণুকা চৌধুরী আজকে বেরিয়ে এসে সংসদের বাইরে দাঁড়িয়ে বলেন যে সংসদের আকাশে বাতাসে ক্রান্তির গন্ধ ভেসে বেড়াচ্ছে, সেটা কি মোদিজি শুনতে পাচ্ছেন না? এবং তার সঙ্গে তিনি বলেন যে আমরা তো এখানে দাঁড়িয়ে দূরে যে ইনকলাব জিন্দাবাদ একদম স্লোগানিং হচ্ছে সেটা শুনতে পাচ্ছি, মোদিজি কি শুনতে পাচ্ছেন না? अब राम जी का लूट मची, नीट एग्जाम में बच्चे मर गए, क्रांति चल रही है, देश भर में क्रांति की खुशबू यहाँ तक आ रही है, वंदे मातरम का गूंज जंतर मंतर से आ रही है, वो सब आपको सुनाई नहीं दे रही है। শুনলেন রেণুকা চৌধুরীর বক্তব্য। তার সঙ্গে গৌরব গগৈ, তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছেন যে বারংবার এই যে সংসদ বন্ধ করে দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে তো কোনো মতেই মোদী সরকার পালিয়ে যেতে পারবে না। আজকে যেভাবে রাম মন্দিরের চুরি নিয়ে বিষয়টা কথা বলার দরকার ছিল, ঠিক তেমন ভাবে ছাত্রদের আন্দোলন সেটাও তো শোনার দরকার ছিল। ना नीट का उल्लेख, ना एथेनॉल का उल्लेख। आज देश के मन में इन मुद्दों के अलावा क्या चल रहा है? ना आर्थिक जो संकट है उसका कोई उल्लेख, ना किसानों का जो मसला है उसका उल्लेख। आज छात्र यहाँ पर दिल्ली में हैं, राहुल गांधी जी विभिन्न प्रदेशों में जाकर छात्रों से मिल रहे हैं। राम मंदिर को लेकर हम सब दुखी हैं और आज तक पार्लियामेंट के अंदर कब ये विषय चर्चा के लिए ले जाएंगे कोई स्पष्ट तारीख नहीं, एजेंडा में नहीं है। तो साफ साफ ये जाहिर करता है कि अगर पार्लियामेंट अगर आज नहीं चल रहा तो उसका कारण यही है कि भाजपा इन मुद्दे से भागना चाहती है। আপনারা শুনলেন পর নেতাদের বক্তব্য এবং তার সঙ্গে সাগরিকা ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেস কালীঘাট তৃণমূলের অন্যতম একজন সদস্য হিসেবে গিয়েছিলেন, তিনি বলছেন যে আমাদেরকে সংসদ থেকে বেরোতেও দিচ্ছে না এবং সংসদের ভেতরে একদম আবার বেরিয়ে গেলে ঢুকতেও দেওয়া হচ্ছে না, তাই জন্য এইভাবে বারংবার সংসদ বন্ধ করা হচ্ছে। সংসদ আজকে জানেন আপনারা গতকাল প্রথম দিনেই 3-4 বার স্থগিত করে দেওয়া হয় এবং শেষমেশ একদম পরের দিনের জন্য অ্যাডজার্ন করে দেওয়া হয়। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেটা সম্বন্ধে সাগরিকা ঘোষ বক্তব্য রেখেছেন। तो हम भी यहाँ कैदी हैं, ये मालूम नहीं पड़ रहा है ये क्या करना चाह रही है सरकार, हमें भी बाहर नहीं जा रही है। और यहाँ तक जो कॉकरोच जनता पार्टी के जो प्रोटेस्ट यहाँ तक आ रहे थे, इनको आने नहीं दिया और हमें बाहर नहीं जाने दे रहे हैं, और हर आधे घंटे हाउस अडजर्न कर रहे हैं, हमें बाहर नहीं जाने दे। আপনারা শুনলেন সাগরিকা ঘোষের বক্তব্য এবং তারপর সঞ্জয় রাউত শিবসেনার তরফ থেকে তিনিও বক্তব্য রেখেছেন। তিনি বলছেন মোদী সরকার এই ছাত্রছাত্রী বাচ্চাদেরকে ভয় পেয়েছে এবং তাই জন্য তারা লাঠি চার্জ করছে, টিয়ার গ্যাস দিয়ে অ্যাটাক করছে, কিন্তু এই ভয় কিন্তু মোদী সরকার আদপে পেয়েছে ছাত্রছাত্রীদের সাহসকে। पुलिस सरकार खास करके प्रधानमंत्री और गृह मंत्री जी 56 इंच की सीना वाले लोग ये बच्चों से डर गए हैं, ये बच्चों से पूरी तरह से डर गए हैं, हताश हैं। उनको समझ में नहीं आया कि क्या होने जा रहा है और क्या होगा। ये जो कॉकरोच जनता पार्टी है, उनको लगा कीड़े मकोड़े की तरह हम उनको ख़त्म कर देंगे, लेकिन नहीं, ये कॉकरोच जंतर मंतर पर हजारों की लाखों की तादाद में आज है। पूरे देश में बड़े बड़े शहरों में
इस आंदोलन का समर्थन हो रहा শুনলেন সঞ্জয় রাউত, তিনি বক্তব্য রেখেছেন এবং তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, তার বক্তব্য হচ্ছে যে সংসদটা তো আদপেই বাচ্চাদের ঢুকতে আসার মতন জায়গা, বাচ্চাদের অধিকার রয়েছে সংসদে আসবে, দেশের ছেলে মেয়েরা, এবং তাদেরকে কেন টিয়ার গ্যাস অ্যাপ্লাই করা হলো, এই বক্তব্য প্রিয়াঙ্কা গান্ধী রেখেছেন। আপনারা हमारे ही बच्चे हैं, देश का भविष्य है, ये संसद उन्हीं का है, किसी की जागीर नहीं है। कुछ मतलब जेन्युइन समस्या है। हम सब, राहुल जी कितने समय से इस समस्या को रेज कर रहे हैं, इसके बारे में बात कर रहे हैं, हम सब कह रहे हैं डिस्कस करो, एजुकेशन पॉलिसी में प्रॉब्लम्स हैं, बड़े बड़े इश्यूज हैं, आप डिस्कस करने के लिए राजी नहीं है, और बच्चों पे आप टीयर गैस कर रहे हो और उनकी पिटाई कर रहे हो, किस लिए? बच्चे हमारे। সবার বক্তব্য শুনলেন এবং গুরুত্বপূর্ণভাবে যে বক্তব্যটা উঠে আসছে সবার মুখ থেকে, যে এই আন্দোলনটাকে যেভাবে পরাস্ত করতে চাইলো মোদী সরকার, সেই জায়গাটা কোথাও গিয়ে একটা তারা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেললো এবং একটা একজন মন্ত্রী, তিনি একটা শিক্ষামন্ত্রীর পদে রয়েছেন, তাকে সেখান থেকে সরানো যাচ্ছে না। তার কারণটা হচ্ছে মোদী সরকার সরাতে চাইছে না। এই বিষয়টা কেন এতটা স্টাবার্ন হয়ে আছে তারা, আমরা সত্যি জানি না, কিন্তু ককরোচ জনতা পার্টির আন্দোলন সেটা যে কোথাও গিয়ে সমস্ত বিরোধীদেরকে অনেকটা বাড়তি অক্সিজেন যোগালো, সেটা যেমন আমরা দেখালাম, ঠিক তেমন ভাবেই কিন্তু যারা রাস্তায় নামলেন, ডিম্পল যাদব থেকে সঞ্জয় সিং থেকে, তারা কিন্তু দলমত নির্বিশেষে যে কোনো দলের পতাকা ছাড়াই রাস্তায় নামলেন, সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। একদম আতাশি, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা আতাশি, তিনিও আজকে রাস্তায় নেমেছিলেন, একদম ব্যারিকেড টপকে গিয়েছিলেন। ডিম্পল যাদব আপনারা জানেন সমাজবাদী দলের নেতা, এবং তার সঙ্গে অখিলেশ যাদবের স্ত্রী, তিনি আজকে রাস্তায় নেমেছিলেন, একদম ব্যারিকেড টপকানোর চেষ্টা করেছিলেন। সুতরাং এই ছবিগুলো কিন্তু একজন যদি কেউ ধরুন কংগ্রেসের তরফ থেকে ডাক দিত, তাহলে কিন্তু এই সবাই একত্রিত হতে পারতো না, এবং এত বড় আন্দোলন সেটাও কিন্তু খুব একটা আমরা দেখতে পেতাম না। কিন্তু ছাত্রছাত্রী সাধারণ মানুষের আন্দোলন, সেটা আজকে কোথাও গিয়ে লিডিং পজিশন নিল, এবং সেই আন্দোলনে যুক্ত হলেন বিভিন্ন নেতারা, সেটা গুরুত্বপূর্ণ। দলমত নির্বিশেষে তারা যে কোনো শহর থেকে, যে কোনো রাজ্য থেকেই আসুন না কেন, সেটা মহারাষ্ট্র থেকে শিবসেনা হতে পারে, একদম পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস হতে পারে, কিংবা আম আদমি পার্টি দিল্লি বা পাঞ্জাব থেকে হতে পারে, তারা একত্রিত হয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে গলা মেলালো। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হলো, এবং ছাত্রছাত্রীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে যে মেসেজটা দিতে চাইলো, যে সরকারকে তারা চুজ করেছে, তাই সরকারকে শুনতেই হবে তাদের কথা। আপনারা কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টাকে? বিরোধীদের যে আন্দোলন, একতাবদ্ধ আন্দোলন, এবং তাদের যা বক্তব্য একই সুতোয় বেঁধে দেওয়া যায় কোথাও গিয়ে, সেই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে